দিস ইজ স্ট্যাক। তো আমরা এর আগের পর্বতে উদ্ভাস গুচ্ছ ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে স্পেশাল এক্সামগুলো হচ্ছে তার ম্যাথ পেপার ফাইনাল এক্সামের ম্যাথ এক্সামের 75টা প্রশ্ন আমি বলছিলাম 25টা করে 3 পর্বে ভাগ করব। তো তার মধ্যে প্রথম পর্ব আমি এর আগে আপলোড দিয়ে দিয়েছি। আজকে আমি 26 থেকে 50 পর্যন্ত প্রশ্ন সমাধান করে দেখাবো এই পর্বে, আর নেক্সট পর্বে বাকি প্রশ্নগুলো সমাধান করে দেখাবো। এভাবে আমি এই প্রশ্নটা পুরোটা কভার করব বলছিলাম আমি। তো আজকে আমাদের 26 নাম্বার থেকে শুরু হয়ে 50 নাম্বার পর্যন্ত সমাধান করে দেখাবো। তো বেশি কথা না বলে শুরু করি। তো আমাদের 26 নাম্বার প্রশ্ন হচ্ছে এইটা। তো আমি আরেকটু বলি যে আমি আগেই বলছি যে আমার আগের যে উদ্ভাসের প্রশ্ন আরও মনে করেন উদ্ভাসের প্রশ্ন সলভিংয়ের 10টা পার ভিডিও আছে, ওইগুলাতে আমি যে শর্টকাট ট্রিকগুলো ব্যাখ্যা করছি ওগুলা যদি এই কোশ্চেনের কোথাও অ্যাপ্লাই হয় তাহলে আমি খুব বিস্তারিত ব্যাখ্যা করব না, যেহেতু আগের আমার ওইগুলো ব্যাখ্যা করা আছে কীভাবে শর্টকাটটা আসলো, কোথায় কোথায় অ্যাপ্লাই করব। এখানে আমি জাস্ট অ্যাপ্লাই করে দেখাবো। তো আমাদের 26 নাম্বার প্রশ্নটা শুরু করি। তো 26 নাম্বার প্রশ্নটা ফাংশন থেকে খুব সহজ একটা প্রশ্ন। এখানে এফ অফ x⁴ + 2 = x + 2 হলে এফ অফ 18 = কত বের করতে বলছে। তো আমরা কি জানি এখানে যদি একটা ফাংশন একটা চলকযুক্ত ফাংশন থাকে তাহলে, আর যদি একটা এফ অফ ধ্রুবকের মান বের করতে হয় তাহলে আমরা এটা ইকুয়াল 18 ধরে এক্সের যা মান পাই ওইটা আমরা এখানে বসাই দিই, তাহলে আমরা উত্তর পাই যাই। আর যদি এখানেও যদি চলক থাকে তাহলে আমাদেরকে এটা প্রথমে এটা ইকুয়াল ওয়াই ধরে নিতে হয়, তারপর ওইটা এখানে বসাইতে হয়। এভাবে আমাদেরকে এগুলো সমাধান করতে হয়। তো আমরা যেহেতু এখানে একটা চলক আছে, এখানে ধ্রুবক আছে, তাই x⁴ + 2 ইকুয়াল আমাদের 18। তো x⁴ + 2 ইকুয়াল 18 যদি হয় তাহলে x এর মান আমাদেরকে বের করতে হবে। x⁴ ইকুয়াল 16। তো x⁴ ইকুয়াল 2⁴, তাহলে x ইকুয়াল আমাদের 2। তো x ইকুয়াল যদি 2 হয় তাহলে আমরা এখানে যদি x এর মান 2 বসে তাহলে আমরা কত পাচ্ছি 2 প্লাস, যেহেতু আমাদের x + 2, তো x + 2, x এর মান আমরা পেলাম 2, তাই 2 + 2 ইকুয়াল 4। তাহলে আমাদের উত্তর হলো এটা 4। তো এভাবে আমরা এগুলা করি। এটা ইকুয়াল এটা ধরে x এর মান বের করে ওই x এর মান এখানে বসাই, দেন আমরা এই যে এফ অফ 18 মান পাই। আর এখানে যদি একটা চলক যুক্ত থাকতো তাহলে এখানে আমাদেরকে এটা ইকুয়াল প্রথমে y ধরে ওইটাকে ওয়াইটা এক্সটাকে ওয়াইয়ের মাধ্যমে প্রকাশ করে দেন এখানে বসাই আমাদেরকে ফাংশনটা নিয়ে আসতে হইতো। তো ওটা আমরা আশা করি এই প্রশ্নটা আমরা সবাই জানি কীভাবে করতে হয়। তো আমি দেখাইলাম। তারপর আমরা 27 নাম্বারটা দেখি। তো 27 নাম্বারটা ম্যাট্রিক্স থেকে গেলে আমি অপশনগুলো নিয়ে নিই। তো এগুলো আমরা এই প্রশ্নটাতে বলছে এ একটা ম্যাট্রিক্স দেওয়া আছে আর এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল কত, এ আর অ্যাডজয়েন্ট অফ এর ম্যাট্রিক্সের গুণফল কত ওটা আমাদেরকে বের করতে হবে। তো এখানে আমাদেরকে দুইটা প্রসেসে করতে পারি। একটা কি আমরা এ আর এর অ্যাডজয়েন্ট বের করে দুটোকে গুণ করে বের করতে পারি। আরেকটা আমরা একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারি। ট্রিক্সটা কি, এখানে যদি আমরা দেখি এ ইনভার্স ইকুয়াল আমরা কি জানি, এ ইনভার্স যদি আমাদেরকে বের করতে পারি তাহলে আমরা কি করি, আমরা এ কে এর নির্ণায়ক দিয়ে গুণ করি আর উপরে কি থাকে আমাদের অ্যাডজয়েন্ট অফ এ। আমরা প্রথমে ম্যাট্রিক্সটাকে অ্যাডজয়েন্ট করি, প্রথমে ম্যাট্রিক্সটা নির্ণায়ক বের করে ওইটার অ্যাডজয়েন্ট বের করে অ্যাডজয়েন্ট ভাগ নির্ণায়ক দিয়ে আমরা এ ইনভার্স বের করি। তো যেহেতু এখানে অ্যাডজয়েন্ট অফ এ আছে, তো এখান থেকেও আমরা কিন্তু এইটা বের করতে পারি। কীভাবে, আমরা যদি এখন এইটাকে এই ফাংশনটার আমরা যে এটা সূত্রটা জানি এটাকে উভয় পাশে এ দ্বারা গুণ করি তাহলে কি হয় দেখি, এ ইনভার্স এ দ্বারা গুণ করতেছি, এ অ্যাডজয়েন্ট অফ এ। তো এইটা কিন্তু আমাদেরকে বের করতে বলছে। তো আমাদেরকে যেটা বের করতে বলছে আমরা এ দ্বারা গুণ করে কিন্তু এটা পাই গেলাম। আর এখানে আমাদের এ নির্ণায়ক, তাহলে আমরা এটা বলতে পারি এ ইন্টু অ্যাডজয়েন্ট অফ এ ইকুয়াল এ ইন্টু এ ইনভার্স ইকুয়াল আমরা কি জানি, কোনো একটা ম্যাট্রিক্স ইন্টু ওই ম্যাট্রিক্সের ইনভার্স ইকুয়াল আমরা জানি অভেদক ম্যাট্রিক্স আই। তো এটা ইকুয়াল আমরা বলতে পারবো এইটা আমাদের নির্ণায়কের মানটা ভাগ আকারে আছে এই পাশে আনলে আমরা গুণ হয়ে যাবে। তো এ ম্যাট্রিক্সের নির্ণায়ক ইন্টু আই, তো আই ইকুয়াল এ ম্যাট্রিক্সের নির্ণায়ক যদি আমরা এটা নির্ণায়ক যদি বের করি তাহলে এটা নির্ণায়ক আমরা ক্যালকুলেটরের সাহায্যে খুব সহজে বের করতে পারবো। আবার আমরা হাতেও করতে পারি। তো আমি এই ভিডিওতে দেখাই একটু আপনাদেরকে যে কীভাবে, যারা জানেন না তাদেরকে কীভাবে ম্যাট্রিক্সের নির্ণায়ক বের করতে ক্যালকুলেটর দিয়ে। তো আমাদের 4 অপশনটা ম্যাট্রিক্সের 4-এ যাবো, তারপর ডিফাইন করবো ম্যাট্রিক্সটা। মনে করেন এ 3টা কলাম 3টা রো, তারপর আমরা ম্যাট্রিক্সে জাস্ট তুলে নেব
3 4 -1 1 0 3 কেয়ারফুলি উঠাইতে হবে আমাদেরকে, নাহলে কিন্তু আমাদের উত্তরে ভুল আসবে। তো আমাদের ম্যাট্রিক্সটা ডিফাইন করে ফেললাম, আমাদের কী বের করতে হবে, ডিটারমিনেন্ট বের করতে হবে। তো ডিটারমিনেন্ট আমাদের প্রথমে অপশন চাপে এইটা একটা পেজ আসবে, তারপর আমাদেরকে এইটা যদি আমরা চাপি এই বাটনটা, তাহলে আরেকটা পেজে চলে যাবো আমরা। এখানে দেখেন 2 নম্বর অপশনটা ডিটারমিনেন্ট, তো 2 চাপবো, তারপর ডিটারমিনেন্ট কার ডিটারমিনেন্ট আবার অপশনে যাব। 3 দেখেন ম্যাট্রিক্স এ যে আমরা তুললাম ওইটা আমাদের দেওয়া আছে 3-এ, তো 3 চাপলাম। তো আমরা এটা যদি ইকুয়াল চাপি, এই যে দেখেন -10, তো এই ম্যাট্রিক্সটা নির্ণয় হচ্ছে -10। তো আমরা এইভাবে ক্যালকুলেটর দিয়ে করতে পারি। তো -10 আর অভেদক ইকুয়াল আমরা জানি 0 1 0 0 0 1। তো আমরা যদি -10টা এখন ভিতরে ঢুকাই দিই, তাহলে আমাদের -10 0 0 0 -10 0 আর 0 0 -10। তো এটা আমাদের অপশনে থাকবে a ইন্টু অ্যাডজয়েন্ট অফ এর আমরা ইকুয়াল আমরা এটা পাচ্ছি। তো আমাদের কত সহজে এটা হয়ে গেল। নাহলে আমাদের আরেকটা কী প্রসেস ছিল, আমাদের ওই প্রসেসটা ছিল যে এখানে আমাদের শুধু কী করতে হচ্ছে, জাস্ট এটা শুধু নির্ণয় বের করতে হচ্ছে ওইটা, তাহলে আমরা উত্তর পাওয়া যাচ্ছি। আরেকটা প্রসেসে আমাদেরকে কী করতে হতো, এ ম্যাট্রিক্স আমাদের দেওয়া আছে, এটাকে অ্যাডজয়েন্ট করতে হইতো। আমরা বিপরীত ম্যাট্রিক্স নির্ণয়ের সময় যেভাবে অ্যাডজয়েন্ট করি ওইভাবে অ্যাডজয়েন্ট করতে হইতো, তারপর দুইটায় গুণ করতে হইতো, তারপর আমরা উত্তর পেতাম। তো আমরা ওই প্রসেসও করতে পারি। তো আমরা এই প্রসেসটা আমার কাছে বেটার লাগলো, কারণ এটাতে খুব সহজে হয়। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদের 28 নম্বর প্রশ্ন। 28 নম্বর প্রশ্নে একটা স্থিতিবিদ্যা থেকে, তো এখানে আমাদের এখানে একটা বস্তু ঝুলানো আছে একটা তার দিয়ে, তারপরে যে বিসি বরাবর যে টান, এটা বিসি বরাবর যে টানটি ওটা আমাদেরকে বের করতে হবে। তো এগুলো আমরা লামি দিয়ে করতে পারি। আমরা যদি এই কোণটা যদি আলফা মনে করি, না এই কোণটা বি, যেহেতু এটা ত্রিভুজ, একটা ত্রিভুজের আমরা যেটা কোণটা বি মনে করেন, এটা কোণ সি, এটা কোণ যদি এ হয়, যেহেতু অপশন এইভাবে আছে, তো আমরা লামি অ্যাপ্লাই করলে কি পাই, ডাব্লু পাই আমরা ডাব্লুর বিপরীত কোণ সাইন বি। আর আমাদেরকে কী বের করতে হয়েছে, বের করতে হবে টি। তো টি এর বিপরীত কোণ কি, এই যে এইটা। তো এই কোণটা আমরা বলতে পারি, এটা যদি এ হয় আর এটা যদি আমাদের ছেদক হয় আর এটা সমান্তরাল, তাহলে এটাও আমাদের এ। তাহলে আমরা এটা বলতে টি এর বিপরীত কোণ এটাকে আমরা বলতে পারবো 90 + এ। তাহলে আমরা বলতে পারি সাইন 90 + এ। তাহলে আমরা টি ইকুয়াল বলতে পারবো ডাব্লু সাইন 90 + এ ইকুয়াল আমরা কি, আমরা যদি কোঅর্ডিনেটে যাই, আমরা বেজোড় 90 বেজোড় গুণিত করলে আমরা জানি সাইনটা চেঞ্জ হয়ে যায়, কস হয়ে যাবে। তো কস, আর এটা কি দ্বিতীয় কোঅর্ডিনেটের সাইন কি পজিটিভ, তাই আমাদের কস এ বাই সাইন বি। তো এটা দেখি কোথায় আমাদের কস এ, ডাব্লু কস এ বাই সাইন বি আছে, সি নাম্বার অপশনে দেখেন ডাব্লু কস এ বাই সাইন বি আছে। তো আমাদের সি উত্তর এটা। তো খুব সহজ প্রশ্ন ছিল লামির উপপাদ্য থেকে। তো আমরা নেক্সট প্রশ্নটা আমাদের বিন্যাস সমাবেশ থেকে। এখানে দেখেন কি বলছে, এখানে বলছে একই শ্রেণীতে প্রতিদিন 6 পিরিয়ডে ক্লাস হয়। মনে করেন আমরা যখন স্কুলে ক্লাস করতাম, মনে করেন 6 পিরিয়ডে ক্লাস হয়। তো কত উপায়ে 5টি ভিন্ন বিষয়কে প্রতিদিন বিন্যস্ত করা যাবে, মানে 5টা সাবজেক্ট, ফিজিক্স, ম্যাথ, কেমিস্ট্রি, এই ধরনের 5টা সাবজেক্ট 6 পিরিয়ডে নিতে হবে। তাহলে দেখেন এখানে আমাদের পিরিয়ড কিন্তু 6টা, আর পিরিয়ড আমাদের 6টা, কিন্তু আমাদের সাবজেক্ট কয়টা, 5টা। তাহলে আমাদেরকে কী করতে হবে, একই সাবজেক্ট অবশ্যই 2 পিরিয়ডে নিতে হবে। তাহলে আমরা 6 পিরিয়ডে 5টা সাবজেক্ট হচ্ছে। তো আমাদের মাঝে মাঝে কোনো দিন 2 পিরিয়ড ম্যাথ হইতো বা 2 পিরিয়ড ফিজিক্স হইতো, ওই ধরনের ব্যাপারটা আর কি। তো এখানে 5টা সাবজেক্ট আছে, যে কোনো একটা সাবজেক্ট 2 পিরিয়ড হইতে হবে। তো আমরা কি জানি যে 2টা একই ধরনের যদি হয়, তাহলে আমরা কি করি, ওটা দিয়ে ভাগ করি। মনে করেন 6টা পিরিয়ড না, 6 ফ্যাক্টোরিয়াল, 6টা পিরিয়ড, তার মধ্যে 2 পিরিয়ডে একই ক্লাস হবে। তো ওইটা 2টা একই ধরনের, তো একই ধরনের আমরা 2 দিয়ে ভাগ করি। যতগুলো একই সমধর্মী বস্তু থাকে ওইটা দিয়ে ভাগ করি। আর আমাদের এখানে দেখেন, এখানে সমধর্মী 5টা সাবজেক্ট না, যে কোনো একটা হইতে পারে। মনে করেন গণিত হইতে পারে 2 পিরিয়ড, বা ফিজিক্স হইতে পারে, বা কেমিস্ট্রি হইতে পারে। মানে 5টা সাবজেক্টেই 2 পিরিয়ড, 5টার মধ্যে যে কোনো একটা একদিন হবে। তাহলে ওটা আমরা কয়ভাবে এটাকে বিন্যস্ত করতে পারবো, 5 সাবজেক্ট
5 ভাগে বিন্যস্ত করতে পারবো। তো এটা আমাদের 6 সাবজেক্ট, তার মধ্যে 2টা একই, তাই আমরা 2 দিয়ে ভাগ করলাম। আর ওই 2টা একই কয়ভাবে হইতে পারে? 5 ভাবে। কোনো দিন ম্যাথ 2 পিরিয়ড হলো বা কোনো দিন ইংরেজি 2 পিরিয়ড হলো, তাই এটাকে আমরা 5 দিয়ে গুণ করব। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে এটা আমরা পাবো 1800। আশা করি আপনারা বুঝতে পারছেন। এখানে 6টা পিরিয়ড, তার মধ্যে 2টা একই ধরনের ক্লাস হবে 2 পিরিয়ডে, তাই 2 দিয়ে ভাগ করছি সমধর্মী। আর ওই যে 2 পিরিয়ড একই ক্লাস হবে, তো 5টা সাবজেক্টের যে কোনো একটা হইতে পারে, তাই 5 দিয়ে গুণ। তো আমাদের এটা 1800 উত্তর। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ। এখানে বলছে যে আয়তাকার অধিবৃত্তের ফোকাস দেওয়া আছে, তাহলে ওই আয়তাকার অধিবৃত্তের সমীকরণ কোনটা হবে এখানকার। তো আয়তাকার অধিবৃত্ত জিনিসটা কি, এটা যদি আমাদের জানা থাকে তাহলে আমরা এটা প্রশ্ন কোনো ব্যাপারে না। আয়তাকার অধিবৃত্ত সম্পর্কে আমরা যদি একটা জিনিস জানি রাখি যে আয়তাকার অধিবৃত্তে এ আর বি সমান হয়, আর এর হয়, বলতে উৎকেন্দ্রিকতা হয় √2। তো এই জিনিসটা আমরা মনে রাখবো আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে। তো এ আর বি যেহেতু সমান, তাহলে এটা অবশ্যই x² - y² = a বা y² - x² = a এই ধরনের হবে। যেহেতু এ আর বি সমান, লসাগু করলে আমরা এইভাবে এই ধরনের পাবো। তো আমাদের অপশনগুলো বেসিক্যালি এই ধরনের দেওয়া আছে। তো এটা দেখেন, এখানে কিন্তু এক্স অক্ষ বরাবর ফোকাসগুলো অবস্থিত, তাই আমাদের এখানে বৃহৎ আর অক্ষ কিন্তু এক্স। তো যেহেতু এক্স আর অক্ষ, তাই এক্স এইটা এই প্রশ্নের ক্ষেত্রে আমাদের অবশ্যই এইটা হবে অধিবৃত্তের আয়তাকার অধিবৃত্তের সমীকরণটা, x² y² = a। তো আমাদের x² - y² = a কেন? কারণ এটা ফোকাস এক্স অক্ষ বরাবর অবস্থিত, এক্স অক্ষটা আর অক্ষ, তাই আর অক্ষ এটা সামনে থাকবে। তো আমাদের এখন এটা বের করতে হবে। তো ফোকাস ইকুয়াল আমরা কি জানি +-a ইকুয়াল আমাদের দেওয়া আছে +-2। তো আমাদের এর মান আমরা আয়তাকার অধিবৃত্তের ক্ষেত্রে জানি √2, +- কাটা, তো a × √2/2। তো এটা আমরা a ইকুয়াল পাচ্ছি আমরা পাচ্ছি √2। তো আমাদের এখানে একটা জিনিস ভুলে গেছিলো, এখানে a² হবে। কেন a² হবে আমরা কি জানি, x² = a² - x² y² = b² = 1। এটা আয়তাকার অধিবৃত্তের সমীকরণ। তো এখানে স্কয়ার থাকে, তো এই দুইটা যদি একই হয় তাহলে লসাগু করলে স্কয়ারটা আমরা এই পাশে পার করে দিতে পারবো। তো আমাদের এখানে x² - y² আর এর মান আমাদের আসলে √2, তাহলে √2 পরিষ্কার করলে 2। তো আমাদের এটা উত্তর সি। তো খুব সহজ প্রশ্ন ছিল এটা। আয়তাকার অধিবৃত্তের এই একটা ইনফরমেশন আমরা অবশ্যই জানে রাখবো আয়তাকার অধিবৃত্তের সম্পর্কে। তারপর নেক্সট প্রশ্নটা খুব সহজ একটা প্রশ্ন, এটা আমাদের প্রশ্ন ব্যাংক থেকে। তো আমাদের এখানে বলছে ও মূল বিন্দু। তো আমরা একটা চিত্রটা আঁকিনি। তো এটা মনে করেন অক্ষটা, তো এর মূল বিন্দু মনে করেন ও, এটা ও। তো আমরা এটা স্থানাঙ্ক কি জানি 0 0, মূল বিন্দু স্থানাঙ্ক। তো যদি ও এ একটা এখানে বৃত্ত দেওয়া আছে সি কেন্দ্র বিশিষ্ট, তো এখানে কি বলছে ও মূল বিন্দু থেকে ও এ যদি সেই কেন্দ্র বিশিষ্ট বৃত্তের স্পর্শক হয়, তো ও এ এটা হচ্ছে স্পর্শক কার, সি কেন্দ্র বিশিষ্ট বৃত্তের। তাহলে আমাদের ও এ সি ইকুয়াল বের করতে বলছে কত, ও এ সি দ্বারা যে ক্ষেত্রফলটা, এই ক্ষেত্রফলটা আমাদেরকে বের করতে বলছে। তো এটা আমরা কি এখানে আমরা কি জানি, স্পর্শকটা এখানে কি করে, এখানে একটা সমকোণ তৈরি করে। স্পর্শকটা কেন্দ্রের সাথে সমকোণ তৈরি করে। আমরা জানি একটা বৃত্তের স্পর্শক ওর কেন্দ্রের সাথে সমকোণ, স্পর্শবিন্দু আর কেন্দ্রের সাথে যে আমরা রেখাটা পাই ওটার সাথে সমকোণ তৈরি করে। তো এটা একটা সমকোণী ত্রিভুজ। তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল আমরা জানি হাফ ভূমি। তো এই সমকোণটার এটা যদি ভূমি মনে করি আমরা ও এ, তাহলে এসিটা হচ্ছে আমাদের লম্ব। তো আমরা ও এ আর এসি যদি বের করি তাহলে আমরা এটা উত্তর পাই যাব। তো ও এ কি, ও এ হলো স্পর্শকটার দৈর্ঘ্য। 0 0 বিন্দু থাকি এ বিন্দু, স্পর্শকের দৈর্ঘ্য আমরা কীভাবে বের করি, স্পর্শকের দৈর্ঘ্য মনে করেন ও এ ইকুয়াল আমরা জানি √x1² + y1² + 2gx1 + 2f(y1 + c). তো আমাদের এখানে x1 আর y1 কত, 0 আর 0। তো আমরা যদি x1 y1 এর জায়গায় 0 0 বসাই দিই তাহলে আমাদের ও এর দৈর্ঘ্য আসছে √c। আর এসি আমাদের কি, এসি হচ্ছে এই বৃত্তের,
তো এইখানে আমাদের ও এর দৈর্ঘ্য আসলে রুট সি, আর এসিটা কি, এসি আমাদের ব্যাসার্ধ। তো এটা এখানে বৃত্তের সমীকরণ দেওয়া আছে, বৃত্তের সমীকরণটা থেকে আমরা ব্যাসার্ধ ইকুয়াল পাই এসি ইকুয়াল রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো আমাদের ও এ আর এসি আমরা পাই গেলাম, তাহলে ক্ষেত্রফল হাফ ইন্টু ভূমি রুট সি, লম্ব ইন্টু ভূমি। তো এখানে লম্ব যদি জি স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস সি হয়, তাহলে আমি এটা বলতে পারি হাফ রুট সি ইন্টু জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। তো এটা আমাদের বেসিক্যালি সি নাম্বারটা উত্তর। তো আমাদের একটু চিত্র আঁকে চোখ কান খুলে রাখলে আমরা খুব সহজে এই ধরনের প্রশ্নগুলো সমাধান করতে পারি। আহামরি কিছু নাই এখানে, জাস্ট আমাদের স্পর্শকের দৈর্ঘ্যটা বের করতে হচ্ছে আর ব্যাসার্ধ বের করতে হচ্ছে, কারণ এখানে লম্ব আর ভূমি এটা, আর আমরা এটা সবাই জানি যে স্পর্শক এর উপর লম্ব কেন্দ্রগামী, তাই এটা একটা লম্ব তৈরি হবে। তো আমরা এভাবে বের করতে পারি 31 নাম্বারটা। তো আমরা এরপরের প্রশ্নে যাই। তো আমাদের পরবর্তীতে প্রশ্নে বলা হয়েছে যে একটি কয়েন 3 বার যদি টস করা হয় তাহলে বড় জোর 2টি আসার সম্ভাবনা কত। তো সম্ভাবনার ক্ষেত্রে কিছু টার্ম খুবই গুরুত্বপূর্ণ। এখানে দেখেন বড় জোর কোথাও থাকে কমপক্ষে, কখনো থাকে ঠিক, কখনো থাকে অন্তত। তো এই টার্মগুলো সম্পর্কে আমাদের ধারণা রাখা খুবই গুরুত্বপূর্ণ। তো এখানে বড় জোর বলতে কি বোঝায়? বড় জোর বলতে বোঝায় যে শুরু থেকে 2টা টি পর্যন্ত যে পদগুলো আছে সবগুলাই এখানে নমুনা ক্ষেত্র। বাকি 2টি মানে 2টা টির উপরে যে সম্ভাবনাটা ওটা বাদে, 2টা টির উপরে যে নমুনা বিন্দুটা ওটা বাদে তার আগেরগুলা সবগুলাই হচ্ছে অনুকূল ক্ষেত্র। তো আমরা যদি 3 বার কয়েনটা টস করি তাহলে 2টা টির উপরে আসার সম্ভাবনাটা কি? 3টা টি। তো এখানে 3টা টি বাদে সামনের যতগুলো নমুনা বিন্দু আছে সবগুলাই আমাদের অনুকূল। তাহলে আমাদের মোট এখানে 3 বার যদি কয়েন টস করি তাহলে আমাদের মোট কতগুলো ঘটনা থাকবে? মোট ঘটনা থাকবে 8টা। তার মধ্যে খালি 3টা টি যে আসবে, 2টা টির উপরে সম্ভাবনা যে কয়টা টি আসার সম্ভাবনা? 3টা। 2টা টির উপরে 3টা। তো 3টা আসতে পারবে না, যেহেতু আমাদের বড় জোর 2টা টি বলছে, তাই আমাদের তাহলে 8টা থেকে একটা বিন্দু মানে একটা অনুকূল বিন্দু চলে যাচ্ছে, তাহলে আমাদের থাকছে 7। তো আমাদের অনুকূল ক্ষেত্র 7 আর মোট ক্ষেত্র 8, তাহলে এটা সম্ভাবনা কত? 7/8। তো এখানে আমাদের সি উত্তর। তো আমাদের এই টার্মগুলো অবশ্যই মনে রাখতে হবে। বড় জোর বুঝাইলে, বড় জোর বললে আমাদের প্রশ্নে কি বোঝায়, কমপক্ষে কি, ঠিক কি, অন্তত কি, এগুলো আমাদের এলাকা সম্পর্কে ধারণা রাখবো অবশ্যই। তো এখানে আমাদের 2টা টি আসার সম্ভাবনা কত বলছিল? বড় জোর। তো এর উপরে 3টা টি আসার একটা ক্ষেত্র আছে, তো ওইটা কখনোই বড় জোর যেহেতু বলছে এই প্রশ্নের জন্য ওইটা আমাদের অনুকূল না, তাই ওর সামনে আর কয়টা আছে? 7টা, হইতে 7টাই আমাদের অনুকূল। তো অনুকূল বাই মোট, তো মোট 8টা। তো আমাদের এটার উত্তর 7/8। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নে বলছে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। তো এই সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য দেওয়া আছে 1। যদি মূলদ্বয়ের পার্থক্য 1 হয় তাহলে আমাদের পি স্কোয়ার প্লাস 4কিউ স্কোয়ার ইকুয়াল এখানে কয়টা, এখানকার নিচের কোনটা? তো আমরা এটা কীভাবে করি? আমরা এটার মূল ধরে নিই। একটা যদি আলফা প্লাস 1 হয় আর একটা আলফা, দেন আমরা এখানে আলফা এ প্লাস বি, আমরা আলফা 1 প্লাস আলফা ইকুয়াল লিখি মাইনাস পি, তারপর আলফা প্লাস 1 ইন্টু আলফা ইকুয়াল কিউ। মানে আমাদের যে বেসিক যে সূত্রগুলা দ্বিঘাত সমীকরণ ওগুলো অ্যাপ্লাই করার চেষ্টা করি। তারপর আমরা অনেক ক্যালকুলেশন করে উত্তর পাই, কিন্তু বেসিক্যালি আমরা যদি অল্প একটু আমাদের মাথা খাটাই তাহলে কিন্তু এগুলা কিছু করার লাগে না। তো আমাদেরকে এখানে কি বলছে? সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য বলা আছে 1। তো আমরা 2টা মূল ধরে নিই না, কী হয় দেখি, যার পার্থক্য 1। তো আমরা 2 আর 1 যদি ধরে নিই যে এই সমীকরণের মূল 2 আর 1, তো 2 আর 1 এর পার্থক্য কি? 1 না? তাহলে আমরা 2 আর 1 যদি এই সমীকরণটার মূল হয় তাহলে আমরা কী বলতে পারি? x-2 ইন্টু, আমরা এগুলো বিস্তারিত দেখাচ্ছি, এত কিছু আমরা এটা সরাসরি লিখতে পারি, ইকুয়াল 0। তো আমরা এটা x² মাইনাস 3x প্লাস 2 পাই ইকুয়াল 0, একটা সমীকরণ পাই যার মূলগুলা পার্থক্য 1। তো আমরা এটা কিন্তু সরাসরি লিখতে পারি, কারণ আমরা 2টা মূল দেওয়া থাকলে ওর সমীকরণ, দ্বিঘাত সমীকরণ সরাসরি লিখতে পারি। তাই আমি এগুলো দেখাইলাম আর কি বেসিক থেকে। তো আমাদের এটার সাথে যদি এখন এটা তুলনা করি তাহলে দেখি আমাদের পি ইকুয়াল কত আসছে? -3, আর কিউ ইকুয়াল 2 পাইলাম কি না আমরা? কিউ ইকুয়াল -3, পি ইকুয়াল -3, কিউ ইকুয়াল 2। এখন আমরা যদি পি আর কিউ এখানে বসে যদি এখানকে একটা মান পাবো, তো এটা কী হয় দেখেন, এখানে হবে 9, এখানে হবে 4 ইন্টু 4, তাহলে এটা আমাদের হচ্ছে যে 25। এখানে আমরা এখন পি কিউ এর মান বসাই, যেটাতে 25 পাবো, এটাই আমাদের উত্তর। তো আশা করি আপনাদের ব্যাপারটা
মাথায় ঢুকছে যে আমি কি করতেছি। আমাদের প্রশ্নের মতেই মূলদ্বয়ের পার্থক্য 1 ছিল, আমি আমাদের ইচ্ছা মতো দুইটা মূল নিলাম যাদের পার্থক্য 1, তারপর আমরা ওই মূল দুইটা দিয়ে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম, ওইটার সাথে আমাদের প্রশ্নের দ্বিঘাতটার তুলনা করে পি কিউর একটা মান বের করে নিলাম, ওই পি কিউর মান এখানে বসাই, একটা মান পাইলাম। এখন পি কিউর মান এইখানে বসাই, একই মান যেটার জন্য পাবো ওইটা আমাদের উত্তর। এটাতে যদি আমরা বসাই তাহলে আমি এটা কত পাচ্ছি, -6 + 2, তাহলে পাচ্ছি -4। এটাতে যদি বসাই তাহলে এটা পাচ্ছি 5 স্কোয়ার 25। দেখেন আমাদের এখানেও 25, এখানেও 25, আমাদের উত্তর বি চলে আসলো। কত সুন্দর না পদ্ধতিটা? আর এইভাবে করতে গেলে আপনারা করে দেখেন যে কতটা সময় চলে যায়। তারপর এখানে দেখেন, এখানে 4, এখানে যদি আমরা কিউ এর মান জানি কত 2, তো 4 4 16 আসতেছে, এটা তো হবেই না। তো আমরা উত্তর পাই গেছি, তাও আমরা এটা চেক করতেছি, এটা আসবে আমাদের 17। তো আমাদের বি উত্তর। তো আমি আশা করি আপনাদের এই ট্রিক্সটা ভালো লাগছে। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তারপরে আমাদের 34 নম্বর প্রশ্ন। 34 নম্বর প্রশ্নে ভেক্টর থেকে, তো ভেক্টর একটা এ বি দুইটা ভেক্টরের মান দেওয়া আছে 1 2, এদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 120। তাহলে একটা টার্ম দেওয়া আছে, এই টার্মটা আমাদের মান কত, এই দুইটা ভেক্টরের ভেক্টর গুণফলের স্কয়ারের মান কত। তো আমাদেরকে এটা আমরা আগে এখানে যদি লিখি নি একটু, তো আমাদের এই দুইটা গুণ আকার আছে, তো এই দুইটা আমরা যদি প্রথমে গুণ করি, তাহলে এটা দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে আমরা এটা পাবো 2a × a, আবার এটা দিয়ে করলে পাবো a × b, আবার যদি আমরা এটা দিয়ে এটাকে গুণ করি তাহলে পাবো 2a × 2b, এটাকে দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে পাবো b × 2b স্কয়ার ইকুয়াল আমাদেরকে বের করতে হবে। তো আমরা এখান থেকে এ আর এ যদি আমরা গুণ করি তাহলে আমরা কি পাবো, এ আর এ মানে একই একটা ভেক্টর, তো এর দিক একই, তার এর মধ্যবর্তী কোণ কত 0। আর আমরা কি জানি sin 0 ক্রস গুণফল a × b ইকুয়াল আমরা কি জানি একক ভেক্টর এ বি sin θ। তো sin 0 ডিগ্রি যদি হয় তাহলে sin 0 ডিগ্রির মান কত 0, তাই আমাদের এই পুরো টার্মটা 0 চলে আসবে। এখানে বি আছে, এখানেও পুরো টার্মটা 0 চলে আসবে। আর এখানে যদি আমরা দেখি, এখান থেকে আমরা 2 যদি কমন নিয়ে নিই, তো এখানে আমাদের একটা মিস্টেক হয়ে গেছে, এটা দিয়ে যখন আমরা গুণ করতেছিলাম, তো এটাকে দিয়ে যখন এখানে গুণ করব তখন এখানে আমাদের হবে বি × এ, কারণ এখানে ক্রস গুণফল বিনিময় সূত্র মেনে চলে না, তাই আমরা এটা এভাবে কিন্তু লিখতে পারবো না। তো আমাদের এটাতে আমরা যদি আমরা কি জানি a × b ইকুয়াল আমরা জানি -b × a, তো এখানে আমরা তাহলে মাইনাস দিয়ে এটাকে কিন্তু এইভাবে নিতে পারি। আর এখানে আমাদের আছে যে 4a × b, তো এখান থেকে এটার উপর স্কয়ার, তো এখান থেকে আমরা বিয়োগ করলে পাচ্ছি 3a × b স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 3 এর উপর স্কয়ার করলে পাবো 9, আর এদিকে পাবো আমরা এ বি sin θ স্কয়ার, তাহলে আমরা পাচ্ছি 9 × sin 120। এখানে আমাদের এ দেওয়া আছে, বি দেওয়া আছে, কোণও দেওয়া আছে, তাহলে আমরা এ এর মান 1, বির মান 2, আর sin 2π/3 স্কয়ার। তো এটা যদি আমরা ক্যালকুলেটরে হিসাব করি তাহলে আমরা পাবো 9 × 3, তাহলে 3 9 27, তাহলে আমাদের ওটা এ। তো এইটা এখানে ক্রস গুণফল যে বিনিময় সূত্র মেনে চলে না, এটা আমাদের গুণ করার সময় একটু খেয়াল রাখতে হবে। এখানে আমার আরেকটু হলে ভুলে যেত, তাহলে আমরা এটা উত্তর পাচ্ছি 27। তো আমাদের এটা খুব সেন্সিটিভ ওয়েতে করার চেষ্টা করতে হবে। আমরা খুব সিনসিয়ার থাকবো যখন এই প্রশ্নটা সমাধান করব। গুণটা আমাদের বিনিময় সূত্র কিন্তু ভেক্টর গুণফল মেনে চলে না, এটা আমাদের উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু উত্তর ভিন্ন চলে আসবে। তো এটা উত্তর জাস্ট গুণ করে আমরা পাই গেলাম। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। নেক্সট প্রশ্ন খুব সহজ। এই ধরনের প্রশ্ন নিয়ে আমরা একটা এই যে উদ্ভাসের প্রশ্ন সলভিংয়ে আছে। তো আমার উদ্ভাসের প্রশ্ন সলভিংয়ের এখন পর্যন্ত আমি যতগুলো ভিডিও আপলোড করছি ওগুলো যদি আপনারা সব দেখেন, একজন যদি সবগুলো দেখে আয়ত্ত নিতে পারেন, তাহলে আমি আশা করি যে উদ্ভাসের আর বাকি যে প্রশ্নগুলোতে কোনো ধরনের সমস্যা হবে, সময়ের
রিলেটেড বা প্রশ্ন রিলেটেড সমস্যা হবে বলে আমার মনে হয় না, কারণ আমি প্রায় উদ্ভাসের প্রশ্নে কিন্তু প্রায় আগেরগুলোই আসে বারবার। তো আগেরগুলা না আসলে আগের নিয়মে হয়, এই নিয়মগুলা দিয়ে করতে পারবো, এই ধরনের প্রশ্নই আসে। তো আমরা যদি ওই সব রুলসগুলো আয়ত্তে নিতে পারি তাহলে আমাদের ভালো মার্কস আসবে আশা করি উদ্ভাসের পরীক্ষাগুলোতে। তো এই প্রশ্নটা কিন্তু আমি বারবার এর রিলেটেড এখানে ভরকেন্দ্র বলেছে, লম্ববিন্দু, তারপর অভিকেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র সব আমি বলছি এক ভিডিওতে। তো আপনার ভিডিও উদ্ভাসের প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই দেখবেন। তো এই প্রশ্নে কি বলছে, এখানে একটা 3টা ভেক্টর ত্রিভুজের শীর্ষগুলাতে ক্রিয়ারত আছে, তো এদের লব্ধি ও বিন্দুগামী, তো ও বিন্দুটা ভরকেন্দ্র। তো আমরা কি জানি ভরকেন্দ্রের গামী যদি হয় এই ধরনের 3টা ভেক্টরের লব্ধি, তাহলে এই ভেক্টরগুলা হয় ইকুয়াল। এই ভেক্টরগুলা ইকুয়াল হইলেই এদের লব্ধি ভরকেন্দ্রগামী হবে। তো এখানে আমাদের পি এর মান 2 দেওয়া আছে, তাহলে নিচের কোনটি সঠিক, তাহলে কিউ ইকুয়ালও 2 হবে, আর ইকুয়ালও 2 হবে। এখানে দেখেন কিউ ইকুয়াল 4 দেওয়া আছে, এটা নয়, আর ইকুয়াল 4 দেওয়া আছে, এটা সঠিক না, দেখেন কিউ ইকুয়াল 2 দেওয়া আছে, তো এই যে সি নাম্বারটা সঠিক। তো আমি আবার বলি, ভরকেন্দ্রগামী যদি হয় লব্ধিটা, তাহলে এই ভেক্টরগুলোর মান সমান হবে। আর লম্ব বিন্দুগামী হলে কি হবে, বা অভিকেন্দ্রগামী হলে কি হবে, বা পরিকেন্দ্রগামী হলে কি হবে, ওটা আমি একটা চার্ট দিয়েছিলাম এর আগে ভিডিওতে, ওটা আপনারা অবশ্যই চেক আউট করবেন। তো আমরা নেক্সট প্রশ্নে যাই। তো নেক্সট প্রশ্নটা খুব একটা সহজ প্রশ্ন। তো এখানে বলছে একটা বোমা ফাটলে তার কণাগুলো একটা ক্ষেত্র দেওয়া আছে পাই ইউ স্কোয়ার বাই জি স্কোয়ার ক্ষেত্র জুড়ে কণাগুলো ছড়িয়ে পড়ে, কণাগুলোর গতিবেগ বের করতে বলছে। তো আমরা একটা বোমা যদি এখান থেকে যদি একটা বোমা ফাটে, তাহলে বোমাটা প্রাসের মতো সব দিকে ছড়ায় পড়বে। তো এটা একটা বৃত্ত তৈরি করবে। তো এ ছড়ায় পড়বে কত দূর, এর সর্বোচ্চ রেঞ্জে। তো সর্বোচ্চ রেঞ্জে আমরা কি জানি, যখন থিটা ইকুয়াল 45 ডিগ্রি হয় তখন এর রেঞ্জ সর্বোচ্চ হয়। তো আর ম্যাক্স ইকুয়াল আমরা কি জানি, ইউ স্কোয়ার বাই জি। আর এখানে একটা বৃত্ত হবে যার ব্যাসার্ধটাই হবে আমাদের আর ম্যাক্স। তো এখানে আমাদের তাহলে বৃত্তটার ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। আর স্কোয়ার বলতে আর ম্যাক্স স্কোয়ার ইকুয়াল বৃত্তের ক্ষেত্রফলটা হবে। তো বৃত্তের ক্ষেত্রফলটা আমাদের কত, পাই ইউ স্কোয়ার বাই জি। তো এখানে পাই পাই কাটা, তো আমাদের আর পাই টু দি পাওয়ার 4 জি স্কোয়ার। তো আমাদের আর ম্যাক্স ইকুয়াল কত আসছে, যে ইউ স্কোয়ার বাই জি। তো ইউ স্কোয়ার বাই জি আর ম্যাক্স কখন হয়, যখন এটা ইউ বেগে আমরা নিক্ষেপ করি। ইউ বেগে নিক্ষেপ করলে আর ম্যাক্স হয় ইউ স্কোয়ার বাই জি। তাহলে আমাদের এটা উত্তর কত, ইউ। তো এটা খুব সহজ প্রশ্ন ছিল, একদম বেসিক, সূত্র জানলে হবে। তো নেক্সট প্রশ্নটা ইন্ডিকেশন থেকে। তো এই প্রশ্নটাতে আমাদেরকে বলছে যে ডিএক্স একটা ইন্টিগ্রেশন দেওয়া আছে। তো আমরা এই ইন্টিগ্রেশনটা শর্টকাট জানি, ডিএক্স ইকুয়াল যদি রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি হয়, তাহলে এটা শর্টকাট হলো আমাদের, এটা ইকুয়াল আমরা সরাসরি এমসিকিউর ক্ষেত্রে লিখে দিতে পারবো 2 ln রুট ওভার এক্স মাইনাস এ প্লাস রুট ওভার এক্স মাইনাস বি প্লাস সি। তো আমাদের ওই ফর্মেটে এটা দেওয়া আছে, এখন ডিএক্স বাই এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5। তো এটা ইকুয়াল আমরা কী লিখতে পারবো, 2 ln রুট ওভার এক্স মাইনাস 4 প্লাস রুট ওভার এক্স মাইনাস 5 প্লাস সি। দেখেন আমাদের সি বি নাম্বার অপশনটা সাথে মিলে যাচ্ছে। তো আমরা এই শর্টকাটটা যদি মনে রাখি তাহলে আমরা খুব সহজে করতে পারবো। শর্টকাটটা কি, ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি আকারে যদি কোনো ইন্টিগ্রেশন, এই ফর্মেটে যদি কোনো ইন্টিগ্রেশন থাকে তাহলে ওটার উত্তর হয় 2 ইন্টু লন রুট এক্স মাইনাস এ প্লাস রুট এক্স মাইনাস বি। তো এটা আমাদেরকে কী করতে হয়, এটা আমাদেরকে জেড ইকুয়াল ধরে নিতে হয় রুট ওভার এক্স মাইনাস এ মাইনাস রুট ওভার এক্স মাইনাস বি। তারপর আমাদের এটা ডিজেড এক্সকে জেড দ্বারা প্রতিস্থাপিত করে দিতে হয়। তো এটা আমরা একবার ডিফারেন্সিয়েশন করলে আমরা পাই যাব কি, আমাদের এটা উত্তর পাই যাব। তো আমি বলে দিলাম যে এটা আমরা এমসিকিউর জন্য আমরা এটা মনে রাখতে পারি। তো এটা উত্তর হলো বি। এমসিকিউর জন্য এটা মনে রাখলে আমাদের 5 সেকেন্ড or 2 সেকেন্ডে আমরা এটা উত্তর করতে পারবো। সাধারণ নিয়মে কমপক্ষে 5 মিনিট লাগবে। তো আমাদের এটা উত্তর এ। আমি আবার বলি যে যদি কোনো ফর্মেট এইভাবে ফর্মেটে থাকে ডিএক্স বাই রুট ওভার এক্স মাইনাস এ ইন্টু এক্স মাইনাস বি, তো এটা ইন্টিগ্রেশন হবে 2 ln রুট ওভার এক্স মাইনাস এ প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স মাইনাস বি প্লাস সি। তো আমাদের এটা বি এর সাথে মিলে যায়, তো আমাদের বি উত্তর। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো আমাদের এই প্রশ্নে বলা আছে √3 বর্গ একক ক্ষেত্রফল বিশিষ্ট একটি সমবাহু ত্রিভুজ। তো একটা সমবাহু ত্রিভুজ
বাহু সমান যদিও হয়নি, মনে করি সমবাহু ত্রিভুজ, এর ক্ষেত্রফল দেওয়া আছে √3 বর্গ একক। তাহলে এই ত্রিভুজের পরিবৃত্ত, তো এই ত্রিভুজের একটা পরিবৃত্তের ক্ষেত্রফল বের করতে বলছি। তো আমরা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, √3/4 a², যদি একটা বাহু এ হয়। তো এটা ইকুয়াল আমাদের দেওয়া আছে √3, তো √3 কাটা যদি দিই তাহলে এ ইকুয়াল আমার পাচ্ছি 2। তো আমাদেরকে এখন কি বের করতে হবে, এই যে এই পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে হবে। কেন ব্যাসার্ধ বের করতে হবে, বৃত্তের ক্ষেত্রফলের জন্য আমাদের ব্যাসার্ধ লাগবে। তো এটা বাহু যদি এ হয় আর সমবাহু ত্রিভুজের কোণ কি, প্রতিটা 60 ডিগ্রি। আমরা কি জানি, a sin a ইকুয়াল b sin b ইকুয়াল c sin c ইকুয়াল কি জানি আমরা 2r। তো এই rটা কি, এই rটা হলো আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ। তো আমরা এখানে আমাদের এ জানা, এও জানা, কোণ এও জানা। তো কোণ এও 60 ডিগ্রি, তো সাইন 60 ডিগ্রির মান আমরা জানি √3/2, আর এর মান আমাদের দেওয়া আছে 2 ইকুয়াল 2r। তো এই 2 কাটা, তাহলে আমরা r ইকুয়াল পাচ্ছি 2/√3। তো আমরা r পাই গেলাম এই সূত্র অ্যাপ্লাই করে। এখন আমাদের r বৃত্তের ক্ষেত্রফল কি, πr²। তো পাই ইন্টু r², তো r এর উপর যদি স্কোয়ার করি তাহলে 4/3, তাহলে 4π/3 উত্তর। তো সি নাম্বারটাতে আমাদের 4π/3 উত্তর। তো আমাদের এটা উত্তর সি। তো আমরা এখানে আরেকটা শর্ট বলতে পারি, শর্ট ট্রিক্স বলতে পারি। তো শর্ট ট্রিক্সটা কি, একটা সমবাহু ত্রিভুজের বাহু যদি এ হয়, একটা সমবাহু ত্রিভুজের, ভালো করে মনে শুনি, একটা সমবাহু ত্রিভুজের বাহু দৈর্ঘ্য যদি এ হয়, তাহলে ওই সমবাহু ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ হবে a/√3, মানে ওই বাহুটাকে জাস্ট √3 দিয়ে ভাগ করলে আমরা ওই ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ পাই যাব। কি ব্যাসার্ধ, a/√3। আর যদি একটা পরিবৃত্তের ব্যাসার্ধ যদি b হয়, ওই bকে √3 দিয়ে গুণ করলে আমরা কি পাই যাব, ওই পরিবৃত্তের অভ্যন্তরে একটা সমবাহু ত্রিভুজের এক বাহুর দৈর্ঘ্য। তো এই দুটো আমরা অবশ্যই মনে রাখবো। ওগুলো কীভাবে আসলো, এই সূত্রগুলো দিয়ে আসছে, এই সূত্র দিয়ে করার পরে এটা আসছে। তো এটা আমরা মনে রাখতে পারি, আর না মনে রাখলে সমস্যা নেই, এই সূত্রটা আমাদের সবার মনে থাকে, এটা দিয়েও আমরা করতে পারি। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নে দেখেন, এটা একটা ডিফারেন্সিয়াল ইকুয়েশন, মানে এখানে ডিফারেন্সিয়েট যুক্ত পদ আছে। তো আমাদের ওইটা থেকে আমাদের সাধারণ চলক যুক্ত পদে আনতে হবে। তো আমরা এটাকে আমরা ডিফারেন্সিয়েশনটাকে কীভাবে ভ্যানিশ করতে পারি, ইন্টিগ্রেশন করে ভ্যানিশ করতে পারি। তো জাস্ট ওইটা করতে হবে আমাদেরকে, এখানে ইন্টিগ্রেশন করে dy/dxটাকে ভ্যানিশ করে দিতে হবে। তো আমরা ওটা কীভাবে করি দেখি। তো আমাদেরকে আমরা এক্সকে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন করি, ডিএক্সের সাপেক্ষে, আর ওয়াইকে ডিওয়াই সাপেক্ষে। তার জন্য আমাদেরকে তাহলে কী করতে হবে, সমান সমানের এক পাশে ডিএক্স এক পাশে ডিওয়াই নিয়ে যেতে হবে। তো আমরা করি লন, এটা এই প্রশ্নের ট্রিক্স, যে আমাদের ডিএক্সটাকে এক পাশে আর এক্সটাকে আরেক পাশে নিয়ে যাইতে হবে। তো আমরা এটা ইকুয়াল কী লিখতে পারি, আমরা লনটাকে যদি এই পাশে নিই তাহলে এটা ই হয়ে যাবে, তাহলে dy/dx ইকুয়াল আমাদের হবে e⁻x + y। তাহলে আমরা এটাকে কী করতে পারি, আমরা এখানে ই এর উপর যদি পাওয়ার x + y, এটা লগারিদমের নিয়ম অনুযায়ী ex × ey লিখতে পারি। তাহলে আমরা dy = dx/ex × ey এভাবে লিখতে পারি। তো আমি কি বললাম, dx যে পাশে ওই পাশে আমাদের x যে পাশে ওই পাশে dx, আর y যে পাশে ওই পাশে dy নিয়ে যেতে হবে। তাহলে y dy এই পাশে, তো এই পাশে আমরা dy/e⁻y আর ex/dx। তাহলে দেখেন এখানে আমাদের এখন এই ওয়াইটাকে ডিওয়াই সাপেক্ষে আমরা ইন্টিগ্রেশন করতে পারবো, আর এক্সটাকে ডিএক্সের সাপেক্ষে। জাস্ট আমরা এখন ইন্টিগ্রেশন করব। তো এটাকে যদি আমরা এখানে ইন্টিগ্রেশন করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি, এটা বেসিক্যালি আমাদের ইউওয়াই 1/ইউওয়াই আকারে আছে। তো 1/ইউওয়াই ইকুয়াল আমরা লিখতে পারি e-y। তো আমাদের এখানে বেসিক্যালি আসবে -e⁻y + c 1 মনে করি এই পাশে, আর এই পাশে আরেকটা আসবে e⁻x-কে যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে e⁻x-এ আসে। তো আমাদের এখানে আরেকটা ধ্রুবক মনে করি c2, তাহলে ex এটাকে যদি আমরা এই পাশে নিয়ে যাই তাহলে আসবে +e⁻y আর c1 - c2। তো দুইটা ধ্রুবকের বিয়োগ করলে আমরা একটা ধ্রুবকই পাবো, এটাকে আমরা c মনে করি। তো দেখেন e⁻x + e⁻−y = c, উত্তর আমাদের ডি।
মিলে গেল। জাস্ট কত সিম্পল প্রশ্ন। তো এই সিম্পলের ট্রিক্সটা, এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে সাধারণ ইকুয়েশন আনার ট্রিক্সটা কি, আমাদেরকে ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন আমরা তখনই করতে পারবো ডিওয়াইকে ওয়াই সাপেক্ষে আর এক্সকে ডিএক্সের সাপেক্ষে। এর জন্য আমাদেরকে জাস্ট ডিওয়াই বাই ডিএক্সটাকে, ডিওয়াই যে পাশে আসে এই পাশে ওয়াই যুক্ত টার্মগুলো নিয়ে আসতে হবে, আর এক্স যে পাশে আসে ওই পাশে ডিএক্স যে পাশে আসে ওই পাশে এক্স যুক্ত টার্মগুলো নিয়ে যেতে হবে। তারপর আমাদেরকে দুই পাশে, এক পাশে ওয়াই সাপেক্ষে এক পাশে এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করতে হবে। তারপর আমরা আমাদের ইকুয়েশনটা পাই যাব। তো আমাদের এটা উত্তর ডি নাম্বার। তো এটা খুব সুন্দর একটা ট্রিক্স ছিল। তো আপনাদের অনেকের আশা করি যে আগে থেকে জানা। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো এইটা প্রশ্ন ভেক্টর থেকে 41 নম্বর প্রশ্নটা। তো এখানে বলছে এ একটা ভেক্টর যার মান 3, বি একটা ভেক্টর যার মান 4 আর সি একটা ভেক্টর যার মান 5। আর এ আর বি দ্বারা যে ভেক্টর দুইটা, এ দুইটা লব্ধি কি প্রকাশ করে, সিটা এদের লব্ধি প্রকাশ করে। তো আমরা যদি এখানে একটু ব্যাপারটা দেখি, তো আমরা আমাদের এ আর বি দুইটা ভেক্টর যাদের লব্ধি হলো সি, তাহলে আমরা এটা দেখাইতে পারি এইভাবে। কীভাবে, এখানে একটা জিনিস আমরা দেখতে পারি যে 3, 4 আর 5 এটা কিন্তু আমাদের একটা সমকোণী ত্রিভুজ গঠন করে। কারণ আমরা এটাকে যদি অতিভুজ মনে করি সিটাকে, আর এ বিটাকে যদি বাহুলা মনে করি, তাহলে এটা আমাদের 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার ইকুয়াল 5 স্কয়ার আমাদের মিলে যাচ্ছে পিথাগোরাসের সাথে। তাহলে এটা হবে আমাদের এ ধরনের একটা সমকোণী ত্রিভুজ যার এ আর বি এর যোগফল সি এর সমান। তাহলে আমাদের সি এর দিকটা উল্টে যাবে। তাহলে সি এর দিকটা কী ধরনের হবে, এ বি, তাহলে এই ধরনের, এটা সি। তো আমরা এটা ত্রিভুজ সূত্র, ভেক্টর ত্রিভুজ সূত্র দিয়ে লিখতে পারি এ প্লাস বি ইকুয়াল সি, যেটা আমাদের প্রশ্নের সাথে মিলে যায়। তাহলে আমরা এখানে আমাদের এখন কি দেওয়া আছে, এ আর সি এর মান দেওয়া আছে আমাদের, এ আর সি এর অ্যাঙ্গেল দেওয়া আছে থিটা। তো এ আর সি এর অ্যাঙ্গেল আমাদের দেওয়া আছে থিটা। তো এটা আমাদের বেসিক্যালি থিটা, এ আর সি, এটা আমাদের থিটা দেওয়া আছে। আর আমাদের এর মান প্রশ্নে দেওয়া আছে 3, আর সি এর মান দেওয়া আছে 5, আর বি এর মান দেওয়া আছে 4। তাহলে আমাদের কি বলছে, কস থিটা, কস থিটা করে আমরা লিখতে পারি ভূমি বাই অতিভুজ। তো এটা আমাদের ভূমি আর এটা আমাদের অতিভুজ। তো ভূমি আমাদের এ মানে 3 আর অতিভুজ আমাদের 5। তাহলে কস থিটা করে আমাদের আসছে 3/5। তো দেখেন 3/5 আমাদের বি এ উত্তর। তো বিতে 3/5 আছে, আমাদের কস থিটা বেসিক্যালি বের করতে বলছে। তো আমরা কীভাবে করলাম, আমরা জাস্ট ত্রিভুজ সূত্র, ভেক্টর ত্রিভুজ সূত্র দিয়ে করলাম। তো আমরা এখন নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নে আমাদের বলছে দুইটা বল, এটা স্থিতিবিদ্যা থেকে, দুইটা বল দেওয়া আছে পি কিউ, পি কিউ বলের লব্ধি 3Q। তো আমাদের মনে করেন পি কিউ, পি আর কিউ বল দলের লব্ধি 3Q, √3Q। আর কি বলছে, এই লব্ধিটা পি এর সাথে π/6 কোণ তৈরি করে। আমরা পুরা কোণটা যদি আলফা মনে করি, আলফা কোণে যদি PQ ক্রিয়া করে, তাহলে নিচের কোণটা সঠিক। তো আমরা এখান থেকে কি লিখতে পারি, এখান থেকে আমরা ত্রিভুজ সূত্র, বল ত্রিভুজের সূত্র থেকে লিখতে পারি। আমরা যদি প্রথমে আমাদের এই অ্যাঙ্গেলটা নিই, মানে লব্ধিটা √3Q, তাহলে আমাদের লব্ধি বাদে যে দুইটা ভেক্টর আছে ওই দুইটার মধ্যবর্তী কোণের সাইনের রূপান্তর নিতে হবে। তাহলে লব্ধি বাদে আছে PQ, তো PQ এর মধ্যবর্তী দেওয়ান কোণ আলফা, তো সাইন আলফা। আর আমরা যদি কিউটা নিই, তাহলে আমাদের পি বাকি যে দুইটা বল আছে ওদের মধ্যবর্তী কোণ নিতে হবে। তো কিউ যদি আমরা নিই, তাহলে বাকি দুইটা যে ভেক্টর আছে ওই দুইটার মধ্যবর্তী কোণ নিতে হবে। তো ওই দুইটার মধ্যবর্তী কোণ আমাদের এখানে কি π/6, পি আর √3Q এর কোণ π/6। এটা বল ত্রিভুজের সূত্র, জাস্ট বল ত্রিভুজের সূত্র অ্যাপ্লাই করতেছি। কিউ কিউ কাটা চলে যাচ্ছে, সাইন π/6 এর এখানে আমাদের আসতেছে সাইন আলফা ইকুয়াল, এটার মানে হাফ, তাহলে √3/2। তাহলে আমরা আলফা ইকুয়াল বলতে পারবো π/3। তো বেসিক্যালি এটা আমাদের π/3 কোণে ক্রিয়া করতেছে ভেক্টর, এই ভেক্টর দুইটা π/3 কোণে ক্রিয়া করতেছে, ফলে এদের লব্ধি হয়েছে √3Q। এখন আমরা ভেক্টরের লব্ধি সূত্র অ্যাপ্লাই করতে পারি। লব্ধি সূত্র কি, লব্ধি স্কয়ার মানে 3Q স্কয়ার ইকুয়াল পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার প্লাস 2PQ cos
আলফা, তো আলফার মান আমরা কী পাইলাম π/3। তো এটা থেকে আমরা যদি হিসাব করি তাহলে আমরা পাবো, এটা থেকে পাবো P = Q। তো আমাদের এখানে বেসিক্যালি P = Q আমাদের উত্তর। তো আমাদের বি উত্তর, P আর Q, P = Q। তো এটা আমরা আরেকভাবে বুঝতে পারি, যখন আমরা আলফা পাই গেলাম তো আলফার মান আমাদের আসলো 60 ডিগ্রি। আলফার মান আসলো আমাদের 60 ডিগ্রি, মানে PQ 60 ডিগ্রির জন্য ক্রিয়া করতেছে, কিন্তু এদের লব্ধি একটার সাথে 30, তাহলে এটা 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাহলে বোঝা যাচ্ছে যে দুইটা বলে সমান, তাই 2 ভাগে ভাগ হয়ে গেছে। তাই আমাদের এই লব্ধির সূত্র না অ্যাপ্লাই করলেও হইতো। আমরা যদি একটু চিন্তা করতাম, কি চিন্তা, যে আমাদের PQ ক্রিয়া করতেছে 60 ডিগ্রি কোণে, আবার এদের লব্ধি একটা ভেক্টরের সাথে লব্ধির কোণ 30, তাহলে লব্ধিটা জাস্ট সমদ্বিখণ্ডিত হয়েছে। লব্ধি সমদ্বিখণ্ডিত তখনই হয় যখন ভেক্টর দুইটা সমান হয়। তো আমাদের P = Q। তো 42 নম্বরে আমাদের বি উত্তর। তো আমরা এখন 43 নম্বর প্রশ্ন দেখি। তো এখানে সম্ভাবনা আরেকটা প্রশ্ন, এখানে একটা ইম্পর্টেন্ট লাইন শব্দ আছে। তো এখানে বলছে একজন শিকারী, মানে একজন শিকারী লক্ষ্যভেদের দক্ষতা, মানে একটা শিকারী বলতে কোনো কিছু তীর ছুড়লে তার লক্ষ্যভেদ মানে সঠিক জায়গায় লাগা দক্ষতা হচ্ছে 0.4। তো একটা পশুকে লক্ষ্য করে 5টি তীর ছুড়লে অন্তত 3টি লাগার সম্ভাবনা কত? তো এখানে একটা টিক্স কি, এখানে একটা কথা আছে অন্তত। এর আগে আমি একটা কথা সম্পর্কে পরিচয় হয়েছি, এটা কি বড় জোর। তো অন্তত বলতে কি বোঝায়, যে অন্তত 3টি মানে 3টি লাগতেই হবে, এর বেশি লাগলেও সমস্যা নাই, এর কম লাগলে হবে না। 3টি লাগতেই হবে, এর বেশি লাগলেও সমস্যা নাই, আর এর কম লাগলে কম লাগা যাবে না। তো ওইটা আমাদেরকে বেসিক্যালি বের করতে বলছে। তো এখানে একটা আমাদের এটা একটা বায়োমিনাল প্রবাবিলিটির প্রশ্ন। তো আমাদের এখানে 5টি তীর ছুড়বো, তার মধ্যে 3টি লাগতেই হবে, এর কম লাগা যাবে না, এর বেশি লাগলে সমস্যা নাই, ওই শর্তে সম্ভাবনা বের করতে হবে। তো আমরা যদি 5টির মধ্যে 3টি লাগে, আমরা কীভাবে এটা করি, লাগার সম্ভাবনা কত 0.4, লক্ষ্যভেদের সম্ভাবনা যদি 0.4 হয়, তার লক্ষ্যভেদ না করার সম্ভাবনা কত 0.6। তো আমরা এটা লাগার সম্ভাবনা, এটা না লাগার সম্ভাবনা। তো আমাদের কি বলছে 5টির মধ্যে 3টি, তো 5টির মধ্যে যদি ঠিক 3টি, এখানে একটি কথা বলতে পারতো ঠিক, তো ঠিক 3টি হলে যদি একবার হিসাব করতে হইতো 5C3, 5টির মধ্যে 3টি, তো 3টি লাগ, তাহলে আমাদের না লাগার সম্ভাবনা কত, আমাদের না লাগার সম্ভাবনা 0.6, লাগার সম্ভাবনা 0.4। তো 5টির মধ্যে 3টি ঠিক 3টি লাগবে, তো 3টি লাগবে, তাহলে লাগার সম্ভাবনা 0.4। তো 0.4⁵ ইন্টু, তাহলে বাকি দুইটা মিসিং 0.6²। তো এটা গেল 5টির মধ্যে যদি 3টা লাগে, তো অন্তত যেতে বলছে তাহলে 4টি লাগলেও তো আমাদের সমস্যা নেই। তাহলে আমাদের এইবার ধরি যে 4টি লাগবে, 5টা 3 মারবে, তার মধ্যে 4টি লাগবে, তাহলে 0.4 লাগার সম্ভাবনা, কয়টি লাগবে 4টি, আর লাগবে না কয়টি, আমরা ধরে নিচ্ছি এটা 0.6, মানে একটি লাগবে না। আর একটা শর্ত কি, মনে করেন 5টি লাগলো, তার তো সমস্যা নেই, যেহেতু আমাদের বলছে 3টির বেশি লাগলে চলবে, যেহেতু অন্তত কথাটা আছে। তাহলে আমাদের এখানে 0.4⁵ আর 0.6⁵, এখানে 1। তো আমাদের বেসিক্যালি এটা হিসাব করতে হবে, যেহেতু অন্তত বলছে। আর যদি বলতো ঠিক 3টি লাগার সম্ভাবনা, তাহলে জাস্ট এটা হিসাব করলে হইতো। তো ঠিক, অন্তত, বড় জোর, এগুলা কথা আমাদের কমপক্ষে এগুলো আমাদের খুব খেয়াল রাখতে হবে সম্ভাবনা প্রশ্নে। তো এটা আমরা জাস্ট এখন এটা যদি ক্যালকুলেটর দিয়ে ক্যালকুলেশন করি, তাহলে আমরা উত্তর পাবো 0.32, যেটা আমাদের ডি উত্তর। তো আমাদের এই প্রশ্নের উত্তর ডি। তো আমরা ঠিক, বড় জোর, অন্তত এগুলা অবশ্যই খেয়াল রাখবো সম্ভাবনার প্রশ্নে। তো এটার আমরা মেইন ফর্মটা যদি আমি একটু বলে দিই, যদি অনেকের বায়োমিনাল সম্ভাবনা সম্পর্কে ধারণা না থাকে, এখানে n সংখ্যক নমুনা ক্ষেত্রের থেকে যদি r সংখ্যক যদি আমাদের পক্ষে যায়, তাহলে আমরা এটা লিখতে পারি NCR, আর এখানে আমরা লিখব ওই পক্ষের সম্ভাবনা। মনে করেন আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে সঠিক, মনে করেন এখানে যেমন বলছে যে লক্ষ্যভেদের সম্ভাবনা 0.4, তো আমাদের r বার লক্ষ্যভেদ করবে, তো যেটা সম্ভাবনা হওয়ার সম্ভাবনা পাওয়ার r, আর না হওয়ার মানে ওইটা থেকে 1 বিয়োগ করে যেটা পাবো ওইটার সম্ভাবনা n-r। তো এটা আমাদের বায়োমিনাল প্রবাবিলিটির মূল ফর্ম। এটা দিয়ে আমরা এখানে করলাম, প্রথমবার আমরা ধরে নিয়েছিলাম যে 5টার মধ্যে 3টা লাগবে, তো 5টার মধ্যে 3টা লাগছে, তো 3টা লাগার সম্ভাবনা 0.4, তো 3টা লাগছে, তাই 0.4 পাওয়ার 3, আর তাহলে 0.6 না লাগার সম্ভাবনা 1 থেকে বিয়োগ করছে 0.4, তো ধরছে যে এখানে তাহলে 3টা লাগবে, 2টা লাগবে না, তাই এখানে স্কয়ার। তো এটাই হচ্ছে বায়োমিনাল প্রবাবিলিটির
সূত্র। তো আমাদের এখন 44 নম্বর প্রশ্ন, এটা খুব সহজ প্রশ্ন। এখানে দেওয়া আছে ওয়াই ইকুয়াল একটা ইকুয়েশন দেওয়া আছে, ওয়াই ইকুয়াল দুইটা ইকুয়েশন দেওয়া আছে, 2 sin x 2 cos x। তো এখানে একটা বক্ররেখা, এগুলা ছেদবিন্দু বের করতে হবে। তো ওয়াই আর ওয়াই এটা যদি তুলনা করি তাহলে আমরা পাবো 2 cos x cos ইনভার্স x ইকুয়াল 2 sin ইনভার্স x। যেহেতু ওয়াই আর ওয়াই তো একই জিনিস, এটা তো কোনো চেঞ্জ নাই, তো আমরা 2 কাটা দিই, তাহলে cos ইনভার্স x ইকুয়াল আমরা লিখতে পারবো cos ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার। তো আমরা cos ইনভার্স বাদ দিতে পারি, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল আমরা পাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল আমরা পাই প্লাস মাইনাস 1/√2। তো আমাদের এখানে দেখেন প্লাস মাইনাস কিন্তু একটা অপশনে নেই, সব জায়গায় প্লাস আছে। তো আমাদের একটা মান +√2, তো এটা আমরা ওইটা এক্সের মান ধরে নিই +√2 1/, যেহেতু অপশনে মাইনাস নেই, মাইনাসও কিন্তু সঠিক। তো আমরা এখন এক্স এর মান পাই গেলাম, এখন আমাদের ওয়াই লাগবে। তো যে কোনো একটা ইকুয়েশন থেকে ওয়াই বের করি, 2 cos ইনভার্স এক্স। তো এক্স এর মান 1/√2, তো cos ইনভার্স 1/√2 মান π/4, তো 2 × π/4 তো ইকুয়াল π/2। তো এটা খুব সহজ প্রশ্ন ছিল, এক্স ওয়াই জাস্ট সমাধান করতে হতো, 1/√2 π/2। তো আমাদের এটা উত্তর 1/√2 π/2 আছে, সি নাম্বার। তো সি আমাদের উত্তর। তো জাস্ট আমরা ওয়াই আর ওয়াই যেহেতু একই, তুলনা করে এক্স এর মানটা পাইলাম, হিসাব করে ক্যালকুলেশন করে তারপরে এক্স এর মানটা যে কোনো একটাতে বসে ওয়াই এর মান পাইলাম। তো আমাদের সি উত্তর 44। তো আমরা নেক্সটে 45 নম্বর প্রশ্ন দেখি। তো 45 নম্বর প্রশ্নটা আমাদের একটা ইন্টিগ্রেশন থেকে, এখানে 5 থেকে -5 থেকে 5 পর্যন্ত মোড অফ x+2 dx এর ইন্টিগ্রেশনের মানটা বের করতে হবে। তো আমরা এটা কীভাবে করি, এখানে আমাদের টেস্ট করি, প্রথমে কোথায় মাইনাস কোন রিজনে প্লাস, তারপর ইন্টিগ্রেশন করি, তারপর আমরা ইন্টিগ্রেশন করে মান বসাই, হিসাব করি, অনেক ভেজাল। আবার আমরা কিন্তু এটা ত্রিভুজ আঁকেও করতে পারি, ত্রিভুজ মনে করেন চিত্র আঁকে। তো চিত্র আঁকে কীভাবে করবো ওটা নিয়ে আমার একটা বিস্তারিত ভিডিও আছে, মোড ফাংশনের ইন্টিগ্রেশন খুব সহজে কীভাবে করব। তো ওটা আমরা অবশ্যই দেখে আসবো, ওটা দেখে আসলে আমরা ভার্সিটির জন্য খুব তাড়াতাড়ি এই প্রশ্নটা সমাধান করতে পারবো। তো এটা যেহেতু ইঞ্জিনিয়ারিং উচ্চ, তাই এটা আমরা কীভাবে করবো, এটা আমরা অত খাটতে হবে না, আমরা জাস্ট ক্যালকুলেটর দিয়ে করবো। ক্যালকুলেটরে কী করবো, আমরা ইন্টিগ্রেশন সাইন চাপবো, তারপর আমরা ফাংশনটা উঠাবো। ফাংশনটা কি, মোড। তো এফসিলট চিহ্ন, তো এফসিলট চিহ্ন দেখেন ফার্স্ট ব্র্যাকেটের উপরে ABS লেখা। তো আমরা এখানে শিফট চাপে যদি ABS ফার্স্ট ব্র্যাকেট চাপি, অ্যাবসোলিউট চিহ্ন চলে আসবে। তারপরে আমরা কী যাবো, প্রশ্ন উঠাবো x+2। দেন আমরা কী করবো, আমাদের লিমিট দেবো -5 থেকে 5 ইকুয়াল চাপবো, আমাদের উত্তর চলে আসবে। তো আমাদের দেখেন উত্তর 29। তো এটা 29B আমাদের উত্তর। তো ক্যালকুলেটর দিয়ে দেখেন কোনো কিছু লেখার দরকার নেই, আমাদের ফাঁকা জায়গাও বাঁচবে, যেহেতু পরীক্ষায় জায়গা অনেক শর্ট থাকে। তো আর যারা ভার্সিটির জন্য তো ক্যালকুলেটর ইউজ করতে দেয় না, ওটার জন্য আমার একটা ভিডিও আছে বিস্তারিত এই টপিকের উপর, তো ওটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা ওটা ভিজিট করে আসতে পারেন। তো আমরা এখন 46 নম্বর প্রশ্ন দেখি। 46 নম্বর প্রশ্নটা আমাদের অনেকের কাছে নতুন মনে হতে পারে, কিন্তু খুব সহজ একটা প্রশ্ন। তো 46 নম্বর প্রশ্নটা পড়ি আমরা, একটি বস্তুকে 2g বেগে ভূমির সাথে 30 ডিগ্রি কোণে নিক্ষিপ্ত হলে কত সময় পর বস্তুটি নিক্ষেপণের দিকের সাথে লম্বভাবে থাকবে। তো আমরা যদি এটা একটু দেখি, মনে করি এটা একটা প্রাসটাকে 30 ডিগ্রি কোণে নিক্ষেপ করা হয়েছে। মনে করেন এই জায়গায় আমাদের এই প্রাসটা নিক্ষেপণের দিকের সাথে লম্বভাবে আছে। তো এই জায়গায় তো এর বেগ কী হবে, এই জায়গায় মনে করি, তো এই জায়গায় এর বেগ কী হবে, চিত্রটা যদি আঁকা হয়নি, এখান থেকে লম্ব আঁকি, এটা মনে করি লম্ব। তো এই বিন্দুতে এই বিন্দুতে দেখেন প্রাসটা আদি বেগের যে দিক ছিল, এটা হচ্ছে আমাদের ইউ, এই ইউ এর সাথে এই ভি কীভাবে আসে, লম্বভাবে আসে। এখানে আমাদের যদি 90 ডিগ্রি কোণ হয়, তো এটা আমাদের আদি বেগ ছিল, ইউ বেগে আমরা নিক্ষেপ করছিলাম 30 ডিগ্রি কোণে। তারপরে এই বিন্দুতে যখন আসছে প্রাসের এই বিন্দুতে, তখন এই প্রাসের এই বিন্দুতে আমাদের আদি নিক্ষেপণের সাথে এখন বস্তুটা কীভাবে আসে, 90 ডিগ্রি কোণ করে আসে। তাহলে আমরা এটা দুইটা ভেক্টর, একটা ইউ একটা ভি ইকুয়াল আমরা কী বলতে পারি, ইউ প্লাস জি টি, যেহেতু ত্বরণ আর বেগ হচ্ছে ভেক্টর রাশি, টি হচ্ছে স্কেলার রাশি, তাই আমরা এইভাবে এটা লিখতে পারি। তো আমাদের ইউ আর ভি কীভাবে আসে, 90 ডিগ্রি কোণে আসে। তো আমাদের
ইউ আর ভি এর ডট গুণফল কত 0, যেহেতু 90 ডিগ্রি কোণে আছে পরস্পর। 90 ডিগ্রি যখন থাকবে আমাদের ওটা তো বের করতে বলছে কখন লম্ব অবস্থায় থাকবে। তো যখন লম্ব অবস্থায় থাকবে তখন এদের স্কেলার গুণফল কী হয়, 0 হয়। তাহলে আমরা ইউ ডট ইউ প্লাস জিটি ইকুয়াল 0 এটা আমরা লিখতে পারি। তো আমরা যদি এটা ভিতরে ঢুকাই দিই তাহলে ইউ ইউ প্লাস ইউ ইন্টু জি, তো আমরা এটা ইকুয়াল 0, আমরা ক্যালকুলেশন করতেছি। তো ইউ আর ইউ যদি ডট গুণফল করি একই ভেক্টর একই দিকে কোণ, তাহলে আমরা বলতে পারবো ইউ ইন্টু ইউ কস 0 ডিগ্রি প্লাস আর ইউ আর জি এর যদি আমরা ডট গুণফল করি তাহলে আমরা পাবো ইউ ইন্টু জি কস ইউ আর জি এর মধ্যবর্তী কোণ। তো আমাদের জি ক্রিয়া করে সোজা নিচের দিকে, আর এইটা ইউ ক্রিয়া করতেছে আমার এই দিকে। তো আমাদের ইউ এর ক্রিয়া কোণটা যদি আমরা এখানে আসে না 30, কিন্তু আমরা জেনারেল যদি একটা সূত্র আগে প্রথমে বের করি, তো এটা ইকুয়াল আমরা যদি আলফা ধরি 30 ইকুয়াল আলফা, তাহলে আমরা ইউ আর জি এর মধ্যবর্তী কোণ কি বলতে পারবো, এটা যদি পুরাটা যোগ করি তাহলে পাবো 90 প্লাস আলফা। তাহলে আমরা এটা বলতে পারি 90 প্লাস আলফা ইন্টু টি ইকুয়াল 0। তাহলে আমরা আমি এটা যদি এখানে লিখি তাহলে আমি এখানে পাচ্ছি ইউ স্কোয়ার 90 প্লাস আলফা কস 90 প্লাস আলফা ইকুয়াল আমরা বলতে পারি মাইনাস সাইন আলফা, সেকেন্ড কোঅর্ডিনেটে কস ঋণাত্মক আর 190 সাইন থেকে কস থেকে সাইন হয়ে যাবে। তো আমরা বলতে পারি ইউ জি সাইন টি সাইন আলফা টি। তাহলে আমরা এখান থেকে টি ইকুয়াল লিখতে পারি ইউ ভাগ জি সাইন আলফা। তো আমাদের ইউ ভাগ জি সাইন আলফা সময় পর নিক্ষেপণের দিকের সাথে বস্তুটা কীভাবে থাকে, লম্বাভাবে থাকে। এটা আমরা একটা জেনারেল সূত্র পাইলাম। তো এরপর থেকে আমরা যে কোনো প্রশ্নে এই সূত্রটা, এই জেনারেল সূত্রটা জাস্ট অ্যাপ্লাই করতে পারবো। তো আমাদের এই প্রশ্নের জন্য আমরা তাহলে এখন অ্যাপ্লাই করি টি ইকুয়াল ইউ এর মান দেওয়া আছে আমাদের 2g বাই জি সাইন আলফা, আমাদের এই প্রশ্ন দেওয়া আছে 30। তো জি কাটা সাইন 30 ডিগ্রি মানে হাফ, তো 2 ভাগ হাফ হবে আমাদের 4 সেকেন্ড। তো 4 সেকেন্ড পর নিক্ষেপণের দিকের সাথে এই প্রাসের বস্তুকণাটা লম্বভাবে থাকবে। তো এই জিনিসটা যদি কারো বুঝে না আসে থাকে অল্প একটু বেঁকে যায় আবার দেখার চেষ্টা করেন। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা আমাদের প্রবাবিলিটি থেকে এখানে বলছে আমেরিকা শব্দটির অক্ষরগুলো সাজিয়ে শব্দ গঠন হলে 2টি এ একত্রে থাকার সম্ভাবনা কত। তো আমাদের 2টা এ একত্রে থাকার সম্ভাবনা বের করতে হচ্ছে। তো আমাদের নিচে হচ্ছে মোট কতভাবে বিন্যস্ত হতে পারবে ওইটা। তো এখানে কটা আছে, 1 2 3 4 5 6 7টা, তো 7 ফ্যাক্টরিয়াল মোট বিন্যস্ত যতভাবে হতে পারবে 7 ফ্যাক্টরিয়াল বাই একই ধরনের আছে 2টা এ শুধু, তাই 2 ফ্যাক্টরিয়াল। আর এক্ষেত্রে তারপর কি বলছে আমাদের অনুকূল ক্ষেত্র কি 2টা এ একত্রে থাকতে হবে। তো 2টা এ যদি আমরা একত্রে রাখি তাহলে আমাদের মোট এখন কয়টা থাকতেছে, 2টা এ আমরা একটা মনে করলাম, তাহলে আমাদের থাকতেছে 1 2 3 4 5 6। তো আমাদের এখানে তাহলে থাকতেছে 6 ফ্যাক্টরিয়াল। আর আমাদের এখানে 2টা এ আমরা একত্রে একটা এ মনে করছিলাম, তাহলে সবসময় একত্রে থাকবে। তাহলে আমাদের এখানে শুধু 6 ফ্যাক্টরিয়াল, বাকি আমাদের একই আর নাই। তো আমাদের 6 ফ্যাক্টরিয়াল ভাই এটা আমাদের উত্তর। তো এটা আমাদের হবে উত্তর। আমরা যদি ক্যালকুলেশন করি এখানে দেখতেছি আমার 2 × 6 ফ্যাক্টরিয়াল, এখানে দেখতেছি 7 × 6 ফ্যাক্টরিয়াল। তো 6 ফ্যাক্টরিয়াল 2/7 উত্তর। তো আমাদের এ নাম্বারটা উত্তর। তো আমাদের 2টা এ একত্রে থাকবে 2/7 থাকার সম্ভাবনা 2/7। কী করলাম, 2টা এ একত্রে রাখে সাজানোর সম্ভাবনা, আর সাধারণ আমরা যতভাবে সাজাইতে পারি ওইটা নিচে, আর শর্ত যেটা দেওয়া আছে ওইটা উপরে, দেন আমরা সম্ভাবনাটা পাই গেলাম 2/7। খুব সহজ প্রশ্ন ছিল। তো আমরা নেক্সট প্রশ্নটা দেখি। নেক্সট প্রশ্ন বলছে এক্স অক্ষ থেকে এত বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অবস্থিত স্পর্শকের স্পর্শবিন্দুর স্থানাঙ্ক কোনটি। তো এক্স অক্ষ থেকে আমরা প্রথমে চিত্রটা যদি আঁকিনি, তো আমাদের এটা কি বলছে, এখানে আমাদের কেন্দ্রটা দেওয়া আছে -2 -3। তো আমাদের এই যে এই চতুর্ভাগে হবে -2 -3 এই ধরনের হবে। তো আমাদের এক্স
অক্ষ থেকে এক্স অক্ষ থেকে এত বৃত্তের উপর সর্বাধিক দূরত্বে অবস্থিত স্পর্শবিন্দু। তো এক্স অক্ষ আমাদের এটা থেকে সর্বাধিক দূরত্ব আমাদের এই বিন্দুর অপোজিট বিন্দুতে, মানে এক্স অক্ষের এই বিন্দুটার অপোজিট বিন্দুতেই আমাদের সর্বোচ্চ দূরত্বটা পাওয়া যাবে। এখান থেকে এই অপোজিট বিন্দুটার দূরত্বটা সর্বোচ্চ হবে। তো আমাদের এই বিন্দুটা যদি বের করতে হয় তাহলে আমাদের কিন্তু এটা কিন্তু এই ওয়াই অক্ষের সমান্তরাল হবে, যেখানে আমাদের এক্স এর মানটা কোনো পরিবর্তন হবে না, শুধু ওয়াই বরাবর মানটা চেঞ্জ হবে। তো আমরা যদি ব্যাসার্ধটা বের করতে পারি তাহলে আমরা কিন্তু ওই ব্যাসার্ধ পরিমাণ নিচে যদি চলে যাই -3 বিন্দু থেকে, তাহলে আমরা কিন্তু এই বিন্দুটা পাই যাব। তো আমাদের এটা ব্যাসার্ধ কত আসে, ব্যাসার্ধ আগে বের করি। আর ইকুয়াল 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 12, ব্যাসার্ধ আসছে 5। তাহলে আমাদের শুধু ওয়াই অক্ষের সাথে -5 পরিমাণ নিচে যেতে হবে ওয়াই অক্ষ বরাবর। তাহলে আমাদের -2, এক্সের কোনো চেঞ্জ হবে না, -3 -5, তাহলে -2 -8। তো আমাদের বেসিক্যালি -2 -8 উত্তর, এ উত্তর। তো আমি আরেকবার ব্যাপারটা বলি যে আমাদের এটা মনে করেন এক্স অক্ষ, এটা মনে করেন ওয়াই অক্ষ, এখানে মনে করেন বৃত্তটা আছে, এই বিন্দুটা কিন্তু এক্স অক্ষ থেকে সর্বদূরে অবস্থিত। তো এখান থেকে আমরা সোজা যদি একটা স্পর্শক আঁকি, এই স্পর্শকটা কি হবে, ওয়াই অক্ষের সমান্তরাল হবে। ওয়াই অক্ষের সমান্তরাল স্পর্শকে আমরা কি জানি, এক্স এর মান কোনো চেঞ্জ হয় না, তো এক্স এর মান -2 থাকলো। আর ওয়াই এর বরাবর আমরা নিচের দিকে যাচ্ছি, কত দূর নিচে যাচ্ছি, কেন্দ্র থেকে 5 পরিমাণ নিচে যাচ্ছি। তো কেন্দ্র আমাদের -3-তে, তো -3 থেকে 5 পরিমাণ নিচে যদি আসে তাহলে এটা কত হবে, -8, তাহলে আমাদের ওয়াই এর মান -8। তো -2 -8 উত্তর, এ উত্তর আমাদের এটা। তো এইভাবে আমরা এটা খুব সহজে করতে পারি। তো এই ধরনের চিত্রের স্থানাঙ্কের উপর আমাদের ব্যাপক ধারণা রাখতে হবে, কোন পাশে গেলে কমে, কোন পাশে গেলে বাড়বে, ওয়াই এর মান কখন এক্স এর মান কমবে। তো তাই ওগুলো জানলে আমরা এই ধরনের প্রশ্ন চিত্র আঁকে খুব সহজে সমাধান করতে পারবো। তো আমরা নেক্সট প্রশ্ন দেখি। তো নেক্সট প্রশ্নটা খুব সহজ প্রশ্ন, এটা নিয়ে আমি বেশি কথা বলবো না। এখানে জাস্ট 6-এর সহগুণক কত বের করতে বলছে, আমরা সহগুণক সবাই বের করতে পারি। তো 6-এর সহগুণক, তো এটা বাদ, তো এটা আমাদের করতে হবে এখন। 6 এখানে কি আমাদের 6 হচ্ছে মাইনাস, সহগুণকের ক্ষেত্রে আমাদের মাইনাস ব্যবহার করতে হয়, মাইনাস প্লাস চিহ্ন ব্যবহার করতে হয়। তাহলে মাইনাস এখানে কত হবে আমাদের 1 -3 7। তাহলে এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো 7 মাইনাস প্লাস 7 মাইনাস প্লাস 9, আর আমাদের চিহ্নের মাইনাস, তাহলে -7 -9 মাইনাস ইন্টু -2 ইকুয়াল টু। তো আমি এটা বিস্তারিত করলাম একদম মাইনাস প্লাস হ। তো আমাদের বি উত্তর, এ উত্তর, 2 উত্তর। তো এটা আপনারা সবাই চেক করতে পারেন, আপনারাও পারবেন, এটা 6-এর সহগুণক। তো আপনারা দেখেন উত্তর এভাবে করতে হয়, চিহ্ন নিতে হয়। তো আমরা নেক্সট 50 নম্বর প্রশ্ন দেখি, এইগুলা প্রশ্ন কীভাবে করতে হয়, আমাদেরকে এটা ইকুয়াল ওয়াই ধরতে হয়। তাহলে ওয়াই ইকুয়াল যদি -2 × 2 √, এ দেখেন এইটার সাথে এইটার কিন্তু পুরো মিল আছে, এইভাবে অসীম পর্যন্ত যাবে। তাহলে আমাদের এটা -2 + 2y হবে। তাহলে আমাদের এখানে যেহেতু এইটা ওয়াই বলতে পারি আমরা, এটা পুরাটাকে যদি ওয়াই বলি তাহলে আমরা এইটুকুকে ওয়াই বলতে পারবো, কারণ আমাদের এটা চলতে থাকবে অসীম পর্যন্ত, এটার সাথে এটা মিল আছে। তো আমাদের এখানে ওয়াই, তাহলে আমরা এটা এখন বর্গ করবো, y² ইকুয়াল -2 + 2y। তাহলে এখানে একটা দ্বিঘাত পেলাম, y² -2y + 2 = 0। এটাকে আমরা ক্যালকুলেটর দিয়ে সমাধান করি, তাহলে y ইকুয়াল আমরা পাবো 1 ± i। যদি দ্বিঘাত সমীকরণ তাই দুইটা উত্তর অবশ্যই আসবে। তো এখানে দুটা উত্তর যদি একটাতে আসে ডিতে, এটা থেকে আমরা ধারণা করতে পারি যে এটা আমাদের ডি উত্তর। তো আমাদের এখানে বেসিক্যালি এটার মান আমাদের 1 + 2i, 1 + i, 1 ± i। তো আমরা এটা কী করলাম, এটা ইকুয়াল ওয়াই ধরলাম, তারপর যেখান থেকে মিলে যাচ্ছে প্রতিসীম ওইটা ইকুয়াল ওয়াই ধরলাম, তারপর বর্গ করলাম, তারপর দেন ওয়াইয়ের মান ক্যালকুলেটর দিয়ে বা -b ± √b² -4ac/2a এইটা দিয়েও করতে পারি, আমাদের ইচ্ছা। তো আমরা যেটা সহজ মনে হবে এটা দিয়ে আমরা ওয়াইয়ের মান বের করবো। তো আজকে 26 থেকে 50 নম্বর প্রশ্ন করে দেওয়ার কথা, এখানে একটা প্রশ্ন মিস গেছে, তো ওই প্রশ্নটা এখন সমাধান করি। এটা দিয়ে আমাদের আজকে 25টা প্রশ্ন শেষ হবে। তো বলছে যে মূলগুলো সমান্তর প্রগমন হলে এত সমীকরণের মূলগুলো এখানে কোনটা। তো আমাদের সমান্তর হলে কি ধরি, আমরা একটা ধরি α - d, আর একটা আলফা, আর একটা α + d, দেন আমরা যোগ করি, গুণ করি, মানে আমাদের বেসিক যে
ত্রিঘাত সমীকরণের যে সূত্রগুলো ওগুলো অ্যাপ্লাই করি। কিন্তু এখানে সমান্তরাল প্রোগ্রাম হইলেও আমাদের যেহেতু অপশন আছে এমসিকিউতে আমরা এটা ক্যালকুলেটর দিয়ে করব। ক্যালকুলেটরে আমরা জাস্ট ইকুয়েশন মোডে যাব, তারপর আমাদের পোলোমিনালটা 3, তারপর আমাদের এক্স কিউবের সহগ 4, এক্স স্কোয়ার মাইনাস 24, এক্সের 23, ধ্রুবক 18। তো দেখেন আমাদের এক্সের মান আসছে যে একটা আসছে যে -12, আরেকটা আসছে যে 9/2, আরেকটা আসছে যে 2। তো দেখেন এটা আমাদের সমান্তরাল প্রগমনভুক্ত আছে কিনা, অবশ্যই আছে। আমি যদি -2, 2, 9/2 এটা দেখি, তো এটা থেকে এগুলোর পার্থক্যগুলো সমান, তাই এগুলো সমান্তরাল প্রগমনভুক্ত। তো আমাদের দেখেন এটা অপশনে যে বি নাম্বারে আছে, তো আমাদের এটা বি উত্তর। তো আমরা ক্যালকুলেটর দিয়ে চেক করব, ক্যালকুলেটর দিয়ে সমাধান করব অবশ্যই এই ধরনের প্রশ্ন। শুধু সমান্তরাল প্রগমন আছে বলে আমরা যে সাধারণ প্রসেসে করা শুরু করে দেবো তা কিন্তু না, আমরা অবশ্যই ক্যালকুলেটর দিয়ে চেক করব, ক্যালকুলেটর দিয়ে সমাধান করবো, তাতে আমাদের জায়গা সময় উভয় বাঁচবে। তো আজকে আমাদের 26 থেকে 50 পর্যন্ত প্রশ্ন শেষ হলো। তো আপনারা আশা করি যে এই ভিডিওগুলোর পাশাপাশি আপনারা যারা নতুন তারা আগে যে আমার উদ্ভাসের প্রশ্ন যে সমাধানের যে ভিডিও আছে ওগুলো যদি আপনারা সব যদি দেখেন তাহলে ইনশাল্লাহ আপনাদের ম্যাথে কোনো ধরনের সমস্যা হবে বলে আমার মনে হচ্ছে না। ম্যাথ সময় হোক জায়গা হোক মানে সব বিষয়ে আমি খেয়াল রাখি, সমাধানটা দেখাই যেন আমরা ওই ছোট্ট জায়গার মধ্যে করতে পারি, ওই কম সময়ের মধ্যে করতে পারি, ওই ধরনের টেকনিকে আমি দেখানোর চেষ্টা করি। আমিও পরীক্ষায় এই ধরনের টেকনিকগুলো অবলম্বন করি। তো আশা করি আপনাদের উপকারে আসছে এই ভিডিওগুলো। তো যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর আমার জন্য সবাই দোয়া করবেন। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।